সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের ৭২১তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন জহিরুল আলম, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন স্টুডিওতে। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন ডক্টর মুজিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক সহকারী অধ্যাপক, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট। আপনাকে বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে মূলত আলোচনা করব আমাদের প্রবাসী, অর্থাৎ বিভিন্ন দেশে আমরা দেখে থাকি যে বিভিন্ন রাজনৈতিক দলের শাখা প্রশাখা রয়েছে এবং সেখানে তারা মূলধারা রাজনীতির সাথে অনেকেই জড়িত থাকে, অনেকেই আবার বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তাদের কমিটি আছে, তারা রাজনীতিও করেন। তো সেই রাজনীতি কতখানি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য কতখানি কল্যাণমুখী, আমি এই বিষয়ে জহিরুল আলম আপনার কাছে জানতে চাইব যে আমাদের যারা প্রবাসী রাজনীতি করে, আমরা বড় বড় দলগুলো দেখি যে তারা সেখানে অ্যাক্টিভ রাজনীতি করে এবং অনেক কমিটিও আছে, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা দেখি না। এই রাজনীতি বাংলাদেশের জন্য কতখানি কল্যাণকর বা তারা বাংলাদেশের জন্য কতখানি ইতিবাচক প্রভাব রাখতে পারছে? খুব সাধারণভাবে যদি দেখা যায় তাহলে তো এই রাজনীতির ইতিবাচক দিক নিয়ে আমরা সবসময় একটা প্রশ্নবিদ্ধ ছিল এবং আমরা সন্দিহান থেকেছি সবসময়। একটা কি বলবো, এর উপযোগিতা বা এর প্রয়োজনীয়তা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল, কিন্তু এটাকে দুই আঙ্গিকেই বিচার করা যেতে পারে। বাংলাদেশের হিউজ ডায়াসপোরা এবং যারা এক্সপ্যাট্রিয়েটস আছেন তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন এবং তারা হচ্ছেন বাংলাদেশের অ্যাম্বাসাডার। তাদের মাধ্যমেই বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে বিশ্ব দরবারে। একই সঙ্গে আমাদের জাতীয় অর্থনীতিতে, জাতীয় প্রবৃদ্ধিতে, জাতীয় সমৃদ্ধিতে তাদের যে ভূমিকা, প্রবাসীদের এবং ডায়াসপোরা যারা আছেন তাদের যে ভূমিকা, সেটা অনস্বীকার্য এবং এজন্য তারা সবার কাছে অত্যন্ত সম্মানের পাত্র। যদিও তারা কতটা সম্মান পাচ্ছেন সেই প্রশ্ন কিন্তু আছে। কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে তাদের রাজনীতিতে জড়িয়ে পড়া বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সক্রিয় অংশগ্রহণ বা এটাকে তাদের এই সংস্কৃতিকে লালন করা, এটা যদি সরাসরি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে বর্তমান যে চিত্র এবং বিগত কয়েক দশকের যে চিত্র আমরা দেখেছি, তাতে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি তারই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত একটা সংস্করণ হচ্ছে বিভিন্ন দেশে আমাদের যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম বা তাদের যে চর্চা। তারপরেও এতটুকু পর্যন্ত মানা যেতে পারে যে বিদেশে মূলধারা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবার জন্য যেই স্থায়িত্ব দরকার, যে ধরনের অর্থনৈতিক এবং চাকরিগত যে অবস্থানগুলো দরকার, সেটা অনেক ক্ষেত্রেই আমাদের যারা প্রবাসী এবং ডায়াসপোরারা ল্যাকিং। সেক্ষেত্রে হয়তো তাদেরও তো একটা মাতৃভূমির সঙ্গে একটা গভীরতর একটা সম্পর্ক থাকে, একটা নিবিড় একটা যোগাযোগ থাকে এবং আমাদের দেশের মানুষের কিন্তু এটা অনেক বেশি। নিশ্চয়ই সব দেশের মানুষেরই দেশপ্রেম আছে এবং আমাদের দেশের মানুষও প্রবলভাবে দেশপ্রেমী। তারা দেশের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখেন এবং দেশের ভালো মন্দে তারা ভালোতে তারা আনন্দিত হন, খারাপে তারা উদ্বেলিত হন এবং তারা দুঃখ পান, বেদনার্ত হন। এসবই কিন্তু একটা পজিটিভ সাইড। কিন্তু যেটা আসলে আপনি আলোচনার প্রসঙ্গে এনেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দেশ হিসাবে, জাতি হিসাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যে রাজনীতির বা রাজনৈতিক সংস্কৃতির যে প্রতিনিধিত্ব করছি, সেখানে বেশ করে সম্প্রতি আমরা সাম্প্রতিক সময়ে এই যুক্তরাষ্ট্রের ঘটনাটি তো আসবেই। একই সঙ্গে পিছনের ঘটনাও যদি আপনি বিবেচনা করেন, কখনোই কিন্তু এটা সবসময় আমরা এটা প্লেজেন্ট ছিল না। এটা সবসময় কিন্তু এক ধরনের কি বলবো, যে কিছু খুবই বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজনৈতিকভাবে যারা খুবই সক্রিয় ভূমিকা রাখছেন। ডেফিনেটলি তারা যদি রিসেন্টলি তারা রাজনীতি করেন তাহলে সে দেশের সম্মানও সেখানে রক্ষা পায়। একই সঙ্গে তারাও সেখানে মর্যাদার সঙ্গে
জীবনযাপন করতে পারেন, তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে যেরকম আচরণ তারা করা হয়, রাজনীতিতে কিছুটা ইয়ে থাকবেই, কি বলে যে মতপার্থক্য থাকবে, সেটা সহিংসতা কিংবা সেটা সংঘাত, সেটা দৈহিক শক্তি প্রয়োগ, এগুলোর মধ্যে আসলে যাবার কথা নয়। বিশেষ করে যেসব অঞ্চলের কথা আপনি বলছেন, সেসব দেশে কিন্তু এগুলোর আমরা অতিথি মানুষ হিসেবে আমাদের মনে হয় সেগুলো মেনে চলা উচিত, স্থানীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, আমাদের দেশের মর্যাদার প্রসঙ্গগুলো বিবেচনা করা উচিত। সেগুলো আমার মনে হয় যে সাংঘাতিকভাবে ভুলুণ্ঠিত হয়েছে, সাংঘাতিকভাবে সেগুলোর প্রতি অমনোযোগ। এবং আমাদের এটার জন্য কিন্তু শুধু তাদের দায়ী করা চলবে না, আমাদের এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এগুলো লালন করেন, তারা এগুলোকে নার্চার করেন, তারা এগুলোকে পরিচর্যা করেন, তারা এগুলোর পেছনে এগুলোকে স্পন্সর করেন, এবং এগুলোর মাধ্যমে নানা ধরনের পদ, নানা ধরনের সুযোগ সুবিধা, নানা ধরনের এই বিষয়গুলো কিন্তু জড়িত। সুতরাং এই যারা এগুলো করছেন শুধু আবেগে করছেন তা নয়, এগুলো কিন্তু একটা গোষ্ঠীর স্বার্থগত কিন্তু ব্যাপার আছে। তারা ওইখানে প্রবাসেও তারা মানে দলীয় অবস্থান সুশক্ত করার জন্য তারা এগুলো বিভিন্নভাবে তাদের দল ভারী করার চেষ্টা করেন, এবং সেই শক্তি প্রদর্শনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদেরকে, দলকে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা এখানে অনেক সক্রিয় আছি। কিন্তু সবই ঠিক আছে যদি তারা ডিসেন্সির মধ্যে, সৌজন্যের মধ্যে, শালীনতার মধ্যে মার্জিতভাবে স্থানীয় নিয়মকানুন মেনে এবং দেশের মর্যাদার কথা চিন্তা করে যদি সেগুলো করতেন, তাহলে নিশ্চয়ই আমরা সেগুলোকে সাধুবাদ জানাতাম এবং তাদের প্রতি সম্মান দেখাতাম যে না, ঠিক আছে, আপনারা বিদেশে থেকেও দেশের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। তো উদাহরণগুলো আসলে খুব একটা আকর্ষণীয় নয়, খুব একটা মজাদার নয়, খুব একটা প্রেরণাদায়ক নয়, সেটা হচ্ছে দুঃখজনক। আপনার কাছে আবার আসবো ডক্টর মুজিবুর রহমান, আপনার কাছে প্রশ্ন। আমি জানি যে আপনি নিজেও একটা বড় রাজনৈতিক দলের সাথে সক্রিয় রাজনীতিতে জড়িত, এবং আপনি সেখানে যুক্তরাজ্য যে কমিটিটি রয়েছে সেখানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই যে কথা হচ্ছে যে এই যে আপনারা রাজনীতি করছেন, এটা আসলে বাংলাদেশের জন্য কতখানি প্রয়োজনীয় এবং বাংলাদেশের জন্য কতখানি কল্যাণকর, বা কি উদ্দেশ্যে আপনারা রাজনীতি করছেন? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আজকে যে অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম। প্রথমত দেখেন, এটার প্রশ্নটা দুইটা অংশ হবে। একটা হচ্ছে রাজনীতি এবং রাজনীতির কার্যক্রম। রাজনীতি নিয়ে কিন্তু দ্বিমত থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ অতি সম্প্রতি আপনি জানেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একবারে কনফার্ম করেছেন, যথা প্রবাসীরা এখন থেকে ভোট প্রদান করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। তাহলে একজন লোক যদি সে ডুয়াল সিটিজেনশিপ হোল্ড করতে পারে, প্রবাস থেকে ভোট দিতে পারে, স্বভাবতই সে রাজনীতিতে রাজনীতির প্রতি সক্রিয় থাকতে হবে অথবা সচেতন থাকতে হবে। প্রশ্ন হবে আমরা যে কার্যক্রমগুলোকে আমরা সম্পন্ন করব, এটা নিয়ে হয়তোবা বিতর্ক বা প্রশ্ন দেখা দিয়েছে। দেখেন, এটা কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখা ভালো, 1971-এর মহান মুক্তিযুদ্ধে বিশেষ করে যুক্তরাজ্য থেকে অনেকে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রবাস থেকে, এবং ফাইন্যান্সিয়ালি অনেক কন্ট্রিবিউশন করেছে। এবং সেখানে যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন, রেস্টুরেন্ট থেকে প্রফেশনাল বিভিন্ন সেক্টরে কাজ করেন, তারা একদিনের বেতন সহ বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছেন প্রবাসী সরকারকে তৎকালীন সময়ে। জুলাই আন্দোলনের সময় তো রাইট। এখন যদি এর প্রয়োজনীয়তা থাকতো না, 71-এর মহান মুক্তিযুদ্ধের পর দেশ যদি সঠিকভাবে চলতো, আমরা যে কারণে মুক্তিযুদ্ধে মানুষ অংশগ্রহণ করলো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা কি 54 বছর পরে এটার সম্পূর্ণ না হলেও কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি? আমরা তো 71-এর পরেই দেখলাম আমাদের ডেমোক্রেসি নাই। ওগুলো সব বাদ দিলাম, গত 15-16 বছর এই যে একটা ফেসিবাদী রেজিম ছিল, এই দেশে কথা বললে মানুষ গুম হতো, খুন হয়েছে। তখন অবভিয়াসলি এদেশের মানুষের আত্মীয়স্বজন আছে, 1.5 কোটি প্রবাসী সারা বিশ্বে আছেন, তাদের নিজস্ব আত্মীয়স্বজন আছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমি তো যুক্তরাজ্যে কোনো ক্রাইম করি নাই, তাহলে কারণটাকে ওখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার কারণে মামলা দেওয়া হয়েছে, আমাদের আত্মীয়স্বজনকে হয়রানি করা হয়েছিল, আর অনেককে করা হয়েছে। তখন এটা যদি একটা সুষ্ঠু পরিবেশ থাকে, তাহলে কিন্তু এটা প্রয়োজনীয়তা, এই ধরনের আমরা প্রয়োজনীয়তা আছি, কার্যক্রমটা যখন হবে, মানুষকে যখন আমরা ওয়ালে একবারে ঠেলে দিব, তখন কিন্তু তার রিয়াকশন হবে। এখন বলতে পারেন, এখন যারা ফেসিস্ট, এরা যে কার্যক্রম করছে এটা কতটুকু গ্রহণযোগ্য, অন্য কেউ বলতে পারে আপনারা করলে এটা গ্রহণযোগ্য, এখন যারা করবে গ্রহণযোগ্য না, এটা সত্য। কিন্তু আপনি দেখেন, এই মুহূর্তে বর্তমান যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এরা কি কোনো প্রবাসীদের হয়রানি করছে? এরা কি অন্যায়ভাবে কাউকে হ্যারাস করছে? এটা একটা পলিটিক্যাল পার্টির কার্যক্রম সাময়িক বন্ধ রাখছে
বিকজ অফ গণহত্যার কারণে। তাহলে এইটা আমার মনে হয় আমাদের যারা প্রবাসীরা আছেন সবাই সক্রিয়ভাবে মানে ক্যাম্পেইন করতে হবে, যারা ওদেরকে আইসোলেট করতে হবে, যাতে যদি সত্যিকার অর্থে নিপীড়ন হয়, নির্যাতিত হয়, তার বিরুদ্ধে কথা বলুক। যদি আমার দলও ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতাসীন হওয়ার পরে যদি নিপীড়ন নির্যাতন করে, বিশ্বের যে প্রান্তে মানুষ হোক কথা বলুক, কারণ নিপীড়ন নির্যাতন কোনো একটা সভ্য জগতের মাপকাঠি হতে পারে না। কিন্তু যদি শুধুমাত্র পলিটিক্যাল অপোনেন্টের অপোজিশন করার কারণেই আমি হেনস্থা করলাম, ওইসব দেশের একটা লিবারেল লর কারণে, দেখেন ওখানে কিন্তু বাংলাদেশের মতো, বা আমি বলি না এখন তো না, আগের ফেসিস্টের মতোরা যে কোনো সময় পুলিশকে কাউকে অ্যারেস্ট করতে পারে না, ওরা কিন্তু একটু লিবারেল তাকে প্রটেস্ট করতে দেয়। ওই প্রটেস্ট করার সুযোগ নিয়ে যদি আমি তখন আমার দেশের যে একটা নোংরা একটা, যারা সবাই তো করে না, নিশ্চয় কিছু লোক করে, এই নোংরামিটা যদি করি তাহলে এটা কিন্তু দেশের বদনাম হয়। এই জায়গায় আমরা হেনস্থা করা হয়, প্রোটেস্ট একজন করতেই পারে, ওরা সুযোগ দেয়। কিন্তু আপনাদের তো অনেকেই, মানে আমি বলছি রাজনীতি যারা করেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত, সেখানে নিশ্চয়ই যারা সাধারণ প্রবাসী রয়েছেন, রাজনীতি নিরপেক্ষ প্রবাসী রয়েছেন, তারা আসে না। যারা রাজনীতি করেন তারা আমরা দেখি প্রোটেস্টের নামে অনেক সময় তারা হেনস্থা করেন, অর্থাৎ বাংলাদেশিদের ডেলিগেশন দেয়, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা। এটা তো ইদানিং, এর আগে তো কিন্তু এরকম প্রোটেস্টের মিছিল হচ্ছে, সমাবেশ হয়েছে, আমরা মানববন্ধন করেছি, আমরা 30 থেকে 40,000 মানুষের হাইড পার্ক থেকে ট্রাফালগার স্কোয়ার, পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে আমরা বাংলাদেশের গুম খুন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। কই আমরা তো কাউকে, আমরা যখন ফেসিস্ট হাসিনা যখন ওই দেশে গেলে তার হোটেলের সামনে আমরা অবস্থান নিয়েছি, প্রটেস্ট করেছি। যদি এখানে মানবাধিকার লঙ্ঘিত না হতো তাহলে হয়তো আমরা এ ধরনের কার্যক্রমকে আরও মানে নরমভাবে করতাম, অনেস্টলি। কিন্তু এখন যারা করতেছে যেগুলো, এটা তো কোনো প্রটেস্ট না, এরা সিম্পলি যারা আমাদের দেশের ডেলিগেট যায় ওদেরকে হেনস্থা করা, এরা মানে হেনস্থা করে যাতে ফিজিক্যালি লাঞ্ছিত করার চেষ্টা করছে, এরা কিন্তু অধিক ক্রাইম। ওটা প্রটেস্ট নামে যা হবে, এটা প্রটেস্ট করে আপনি ক্রাইম করতে পারবেন না। তো আমরা বলবো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা নিন্দা জানাই। কিন্তু যদি কেউ মানবাধিকার বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গুম কোনো হয়, কারো কোনো ক্ষতিগ্রস্ত হয়, তার বিরুদ্ধে কথা বলুক, পৃথিবীর যে প্রান্তে হোক। আমি পলিটিক্যালি সচেতন হওয়ার পক্ষে, প্রবাসীদের ভোটাধিকার পক্ষে, এবং ডুয়েল সিটিজেন যাদের আছে তারা যাতে এদেশে নাগরিক, যেহেতু আপনি ঘোষণা করলেন একজনকে, আমি বাংলাদেশি সিটিজেন এবং ব্রিটিশ সিটিজেন, তাহলে বাংলাদেশের এজ এ সিটিজেন হিসাবে যা যা অন্য একজন নাগরিক পায় আমরা যাতে সেটা পাই। আমি বলবো আমাদের সিনিয়র সাংবাদিক ভাই রাইটলি বলেছেন, আমাদের দেখেন 1.5 কোটি প্রবাসীদের যে রেমিটেন্স বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিরাট মুখ্য ভূমিকা রাখে। ডক্টর মুজিব, আমরা আসবো ওই প্রসঙ্গে, আসবো ভোটাধিকার প্রসঙ্গে আসবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, চলুন এবার একটি প্রতিবেদন দেখে আসি। আমি সম্প্রতি চীন সফর করেছি, সেখানে আমরা দেখেছি যে আগুন, বড় বড় ভবনে আগুন নেভানো অথবা বনাঞ্চলে যে দাবানল হয় সেটি নেভানোর জন্য চীন একটি ড্রোনের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করছে, এবং খুব সহজভাবে মানুষ ছাড়াই ড্রোন দিয়ে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তো চলুন সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2024 সালে সারা দেশে মোট 26,659টি বা গড়ে 73টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অত্যাধুনিক প্রযুক্তি আর সরঞ্জামের অভাবে এসব আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। হাই রাইজ ভবনের আগুন এখনও নেভাতে হয় মানধাতা আমলের ল্যাডার ও যন্ত্রপাতি ব্যবহার করে, ফলে বাংলাদেশে উঁচু ভবনের আগুন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। অন্যদিকে হাই রাইজ তথা আকাশচুম্বী ভবনের আগুন নেভানোর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির জংকুয়ে এভিয়েশনে তৈরি অত্যাধুনিক এবং উন্নত প্রযুক্তির ড্রোন সুউচ্চ আকাশচুম্বী ভবনগুলোর আগুন অল্প সময়ের মধ্যে নিভিয়ে ফেলতে সক্ষম। মানুষ ছাড়া ড্রোন দিয়ে আগুন নেভানোর কারণে ফায়ার ফাইটারদের নিরাপত্তা প্রায় 100% নিশ্চিত থাকে। উঁচু ভবনে আগুন নেভাতে আমাদের ড্রোন খুবই কার্যকর। চীনে অগ্নি নির্বাপনে ইতিমধ্যেই সাড়া ফেলেছে আমাদের ড্রোন। 50% অগ্নি নির্বাপক দল আগুন নেভাতে আমাদের ড্রোন ব্যবহার করে। সিঙ্গাপুর, রাশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ আমাদের ড্রোন ব্যবহার করে। শুধু উঁচু ভবনে নয়, বনাঞ্চলে দাবানল নেভাতেও কার্যকর এই ড্রোনগুলো। বনাঞ্চলের গভীরে গিয়ে দাবানলের নির্দিষ্ট পয়েন্টে অগ্নি নির্বাপন পাউডার ফেলতেও জুড়ি নেই এই ড্রোনের।
2-3 মিনিটের মধ্যে ড্রোনগুলো বিশাল এলাকার দাবানল নিয়ন্ত্রণে সক্ষম। আগুন নেভানোর ক্ষেত্রে 2014 সালে আমরা বিশ্বের প্রথম সফল ড্রোন হিসাবে স্বীকৃতি লাভ করি। আমাদের ড্রোন 250 মিটার উচ্চতায় পৌঁছে আগুন নেভাতে পারে। এই ড্রোনগুলো 3 মিনিটের মধ্যে 300 বর্গমিটার এলাকার দাবানল নেভাতে সক্ষম। আগুন নেভানোর পাশাপাশি উঁচু ভবনে আটকে পড়াদের দ্রুত উদ্ধার করতে পারে বিশেষ এই ড্রোনগুলো। 2011 সালে আগুন নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু করে ঝংকুয়ে এভিয়েশন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই প্রযুক্তি। ইবুল কায়েস, বাংলা ভিশন, চংচিং, চায়না। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ আমাদের সাথে দুজন অতিথি আলোচনা করছেন, জহিরুল আলম এবং ডক্টর মজিবুর রহমান। জহিরুল আলম, আপনি বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতির একটা বর্ধিত ভার্সন আমরা দেখতে পাই, অর্থাৎ আমাদের অভ্যন্তরে যেরকম রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখি, একে অন্যের সাথে যেরকম রেষারেষি বা দ্বন্দ্ব সংঘাত দেখে থাকি, সেটিরই আসলে আমরা একটা বর্ধিত ভার্সন দেখে থাকি। তার মানে কি এটা এই যে আমরা বহির্বিশ্বে ইদানিং বা তার আগে থেকেই দেখছি যে কোনো প্রতিনিধি গেলে তাদেরকে হেনস্থা করা হয় বা নানাভাবে দেশের ইমেজ কোনো এরকম কাজ করা হয়। তো এটার জন্য আমাদের মূল যে রাজনীতি, সেটাকেই কি আপনি দায়ী করতে চাচ্ছেন? অর্থাৎ আমাদের যে রাজনৈতিক এখানকার যে মূল দলগুলোর যে সংস্কৃতি। নিশ্চয়ই, কারণ আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য বা প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা হবে দেশে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনার যে কোনো বিরোধ, যে কোনো বিভাজন, যে কোনো সংঘাত, যে কোনো আপনার মতপার্থক্য, সেগুলো দূর করা যায়। এবং গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিটের মধ্যে কিন্তু এটাই মূল কথা। এখন একটা ফ্যাসিস্ট রেজিম সম্পর্কে আমরা প্রতিনিয়ত আলাপ করছি। একটা অথরিটেরিয়ান রুল, সেখানে অনেক কিছুর ব্যত্যয় ঘটেছে, অনেক বিচ্যুতি ঘটেছে, দেশ অনেক সাফার করেছে। তো সেখান থেকে আমরা একটা নতুন যাত্রা আমাদের করতে হবে। নতুন বাংলাদেশের যে কথাবার্তা বলা হচ্ছে, যে নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের মধ্যে তো আমাদের এই আচার আচরণ, শোভন আচরণও কিন্তু একটা অপরিহার্য অঙ্গ। প্রতিটি রাজনৈতিক দল এবং দলের নেতা কর্মী এবং তাদের প্রতিপক্ষের প্রতি তাদের যে আচরণ, দৃষ্টিভঙ্গি এবং তাদের সঙ্গে যে ডিবেট, মতবাক্য, সেগুলো সব পার্লামেন্টে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চর্চা তো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনার গণতন্ত্রের চর্চা যখন একটা বিশাল একটা সংস্কারের প্রক্রিয়া নিয়ে আপনি নামলেন মাঠে, কিন্তু যদি আপনার চর্চার মধ্যে না থাকে, তাহলে একটা একটা বড় সংস্করণের একটা সংস্কার নিয়ে যদি আপনি আগালেও আপনার সামনে যদি তুলে ধরা হয়, সেটা কি কোনো কাজে আসবে? কাজে আসবে না। তো আমরা বাংলাদেশে এই রাজনৈতিক ব্যবস্থা যদি উন্নয়ন ঘটাতে না পারি, যদি আমাদের নিজস্ব চিন্তা চেতনার উন্মেষ না ঘটে, যদি আমাদের সেই সতর্ক বার্তা আমরা যদি অনুভব করতে না পারি, তাহলে আপনি এই বিক্ষিপ্তভাবে আমরা এই প্রবাসীদের কথা বলবো বা ডায়াসপোরাদের কথা বলবো, ওনারা করছেন, ওনারা দেখেন আপনার এখানে যে আমরা বলি যে রাজনৈতিক কর্মীরা যেভাবে প্রতিবাদ করছে, সেটার মধ্যে একটা সহিংস রূপ আস্তে আস্তে, এটা কিন্তু যদি আমরা এটার পরিস্থিতির ইমপ্রুভ করতে না পারি, সংঘাত, বিভেদ, হিংসা, প্রতিহিংসা যদি একটা আইনগত প্রক্রিয়ায় সুষ্ঠু সমাধানের পথে না যায়, তাহলে তো আপনার এই বিদ্বেষ আরও বাড়বে। তো এই বিদ্বেষ বেড়ে শুধু আপনার রেটরিক দিয়ে, শুধু মাঠের বক্তৃতা দিয়ে কিংবা টেলিভিশনের টক শো দিয়ে তো এটা হবে না। হ্যাঁ, সেখানে আপনার একটা প্রক্রিয়ার সূচনা করতে হবে। তো এখন ধরেন যারা এখন আজকে আপনি হয়তো বলবেন, নিশ্চয়ই বলবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আছে, এর আগে তারা তার প্রতিপক্ষের উপরে করেছে, যেটা ভাই বলছেন যে প্রতিপক্ষের উপরে করেছে, এবং তখনও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, কিন্তু এতটা সহিংস মাত্রা হয়নি। এখন দেখবেন যে এখানেও কিন্তু এক ধরনের যে মব কালচার শুরু হয়েছে, এখানেও কিন্তু একটা ব্যত্যয় ঘটছে, স্বাভাবিক আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ঘটছে অনেক ক্ষেত্রে। এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের যে প্রক্রিয়া, সেগুলোর মধ্যে যদি আপনি মধ্যে না থাকেন, তাহলে এটা দেশে দেশে এটা আওয়ামী লীগ হয়তো তাদের একটা সহিংস বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু এটা যে কোনো সময় যে কোনো পক্ষই কিন্তু করতে পারে। তার মানে হচ্ছে যে আমি মনে করি যে এই সব কিছুর জন্য অন্তর্বর্তী সরকারের উপরে মানুষের একটা আস্থা ছিল যে তারা একটা সমাধানের পথ তৈরি করবে।
যেমন ধরেন যে ফ্যাসিস্ট রেজিমের যে 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 অন্যায় অত্যাচার গুম খুন মামলা এবং অর্থ পাচারের সেগুলো একটা মানে একটা ক্রেডিবল একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান করবেন। আর বাকি অংশ থাকবে রাজনৈতিক সংস্কৃতিতে দ্বারা। এখন ধরেন যে আপনি আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আবার দেখেন যে এই ব্যাপারে তারা কতটা মানে নিশ্চিত হয়ে কিছু মানে করতে পারছে না। দেখেন প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আবার কথাবার্তা শুরু হয়েছে। তার মানে যাই কিছু করেন আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে এবং এর মাধ্যমেই আপনার যে রাজনৈতিক যে বিভেদটা, রাজনৈতিক যে হিংসা বিদ্বেষটা, সেটাকে প্রক্রিয়াগতভাবে দমন করতে হবে। তো সুতরাং এই জায়গার মধ্যে যদি আপনার সুচিন্তিতভাবে না করেন তাহলে দেখবেন যে বিভিন্ন দেশে এটা একটা স্ফুরণ ঘটবে। এখন আওয়ামী লীগ করছে, পরবর্তীতে আরেক পার্টি করবে, প্রত্যেক করবে। আপনি দেখেন যে আওয়ামী লীগ তো এখন করতেছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে ডিসরাপ্ট করার জন্য কত আন্দোলন বিক্ষোভ হয়েছে। যে কোনো সময় রাস্তায় বসে যে কোনো সময় কিন্তু আপনার স্বাভাবিক জীবন প্রক্রিয়া ব্যাহত করে দেওয়া হয়েছে। কিসের অভাবে? নিশ্চয়ই গভর্নেন্সের অভাবে, নিশ্চয়ই নেতৃত্বের দুর্বলতার সুযোগ নিয়ে, নিশ্চয়ই মতপার্থক্যের সুযোগ নিয়ে। তার মানে একটা ঐকমত্যের জায়গায় আসতে হবে। বিশাল একটা মানে কর্মযজ্ঞ নিয়ে আপনি সংস্কার প্রক্রিয়া নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু রিমার্কেবল আপনাকে কনভিনসিং কোনো পরিবর্তন যদি না আসে তাহলে আপনি এগুলোর পরিবর্তন আনতে পারবেন না। এবং এগুলোই আপনি ধরেন যে উপসর্গ হিসাবে আপনার ওই জেএফকেতে কিংবা জাতিসংঘের সামনে কিংবা বলেন আপনার লন্ডনে, হ্যাঁ, বা মানে বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু এই ডিসকন্টেন্টগুলো দেখা যাবে। সুতরাং আমাদেরকে একটা রাজনৈতিক সুষ্ঠু সংস্কৃতি অনুসরণ করতে হবে এবং সেই অনুসরণের মাধ্যমে মানে নেতৃত্বকে বুঝায় বার্তা দিতে হবে যে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে, প্রতিবাদ বিক্ষোভও নিয়মতান্ত্রিকভাবে হবে। জয়নুল, এই যে আপনি যে কথাটি বলছেন যে বিভিন্ন জায়গায় যে রাজনীতির নামে যেগুলো করা হচ্ছে, এটা কি আসলে আমাদের শ্রমবাদের এক ধরনের নেতিবাচক বার্তা দিচ্ছে না? বা বহির্বিশ্বে যেহেতু আমাদের অর্থনীতির একটা বড় অংশ টিকে আছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে এবং আমরা নিত্য নতুন শ্রমবাজার খুঁজছি, এই পর্যায়ে যদি আমাদের এগুলো বাড়তেই থাকে দিনকে দিন, আগের তুলনায় এখন একটু বেশি, পরবর্তীতে আরও একটু বেশি হলো, তো এটাকে নেতিবাচক বার্তা? আমাদের গ্রোথ গ্রাফ তো আসলে পজিটিভ না। আমরা একটা জায়গার মধ্যে যাই, কিন্তু দেখেন যে মানে ইন্টারন্যাশনালি আমাদের যে কর্মী বাহিনী আছে, তো কর্মী বাহিনীরা তারা যে রেমিটেন্স পাঠায় কম্পেয়ারিং টু মানে সাউথ এশিয়ান আদার কান্ট্রিজ, দেখবেন যে ওনাদের স্কিল, ওনাদের রেমিটেন্স এবং ওনার যে আর্নিংস সেগুলো কিন্তু মানে অনেক বেশি তাদের এক্সেলেন্সের কারণে। সেই জায়গার মধ্যে ট্রেনিং, কালচার, আপনার সেখানে দেশের মধ্যে সুশাসন, এগুলো সব কিছু কিন্তু ইম্প্যাক্ট ফেলে। এখন যুক্তরাষ্ট্রের কথাই যদি চিন্তা করেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেরি হকিশ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেরি কি বলবো যে আনফ্রেন্ডলি টুয়ার্ডস দি আপনার এই যে যারা স্পেশালি ফর দোজ যাদের ভ্যালিড ডকুমেন্ট নাই। হ্যাঁ, এখন অনেক লোক আছে কিন্তু যুক্তরাষ্ট্রে এরকম অনেকের ভ্যালিড ডকুমেন্ট নাই। এখন যারা আপনি ধরেন যে ভ্যালিড ডকুমেন্ট নিয়ে বা এরকম তারা মনে করছে যে যুক্তরাষ্ট্রে তারা এরকম পরিবেশ তৈরি করবেন, এরকম হানাহানি করবেন, এরকম কিলাকিলি করবেন, মারামারি করবেন, তারা করবেন, কিন্তু ক্ষতি হবে যে লোকগুলো সেখানে আছে তাদের উপর দেখবেন যে এক ধরনের রিপ্রেসিভ মানে হচ্ছে। তো একটা তো ফিয়ার তৈরি হচ্ছে, এই ফিয়ার কিন্তু অমূলক না। তো সুতরাং এগুলো কোনোভাবেই কন্ট্রিবিউট করছে না। এগুলো ইন্টারন্যাশনাল, আবার আপনি যদি মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের কথা বলেন, সেখানেও কিন্তু দেখেন আমাদের এমবেসিসগুলোর কথা বলেন বা আমাদের মানে প্রশাসনের কথা বলেন, আমাদের এখানে মিনিস্ট্রির কথা বলেন, মুখে অনেক কথাই বলছে, কিন্তু এদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এদের মানে ভালো মানে কর্ম পরিবেশ দেওয়ার ক্ষেত্রে, এদের সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকা ওই জায়গার মধ্যে কিন্তু খুব বেশি জোরালো ফোকাস নাই। কিন্তু আমার মনে হয় যে না, আমাদের এই জায়গায় গ্রোথের মানে এবং অ্যাটেনশনের জায়গা অনেক পুয়ার। আমরা অনেক ক্ষেত্রে মুখের কথা বলছি আপনি, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু এগুলো কোনো প্রয়োগ দেখছেন। মেবি লিমিটেশন আছে অনেক, কিন্তু সেই লিমিটেশনগুলো আমাদের মানে পূরণ করতে হবে। আমরা শুধুমাত্র মানে এই যে ট্রেডিশনাল যে ডিপ্লোমেসি, ট্রেডিশনাল যে আমাদের কি বলো যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আমরা রিজনাল লোকদের সঙ্গে কিন্তু আমরা কম্পিটিশন করে নতুন বাংলাদেশের সাথে খাপ খাইয়ে নিয়ে সেই ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। ডক্টর মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিবর্তন, সাংবিধানিক বা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, সব কিছুর উদ্দেশ্য নতুন একটা বাংলাদেশ গঠন। নতুন বাংলাদেশ গঠনে আপনারা যারা বহির্বিশ্বে আছেন এবং সেখানে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গি কি এবং তারা আসলে কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন? রাইট, আমার মনে হয় একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি যদি প্রথম দিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো দেশগুলো দেখেন,
ওখানে দুইটা ক্রাইটেরিয়া মোটা দাগে ছিল, আর অনেকগুলো থাকতে পারে। প্রথমত হচ্ছে ওদের ইয়াং একটা ফোর্স ছিল, মানে ইয়ুথ যারা পার্সেন্টেজটা বাংলাদেশে বর্তমানে যেটা মানে বিদ্যমান ইয়ুথ, এটা অনেক একটা ভাইব্রেন্ট একটা ফোর্স আছে বাংলাদেশে। ওইসব দেশে যদি আমরা স্টাডি করি 20 বছর মানে 30 ইয়ার্স বিহাইন্ড, তাহলে দেখবো যে ওখানে ইয়ুথ ফোর্সটা খুবই ভাইব্রেন্ট। সাথে পাশাপাশি ওদের যারা বাইরে কিছু স্কিলস মানুষ, প্রফেশনাল মানুষ ছিল, ওরা কিন্তু তার দেশে অ্যাট্রাক্ট করেছে বিভিন্ন প্রফেশনের মাধ্যমে, যাতে ওদেরকে কিছু ফ্যাসিলিটি, যেমন কি হতে পারে, আপনাকে বলতে পারে আপনি 3 মাস আমার দেশে কাজ করেন, বাকি 9 মাস আপনার মেইন জবটা রাখেন। এই যে কিছু ফ্লেক্সিবল ওয়েতে, যদি এখন কেউ কিন্তু বাইরের একটা ভালো জবস মানে বাদ দিয়ে ওই অন্য দেশে প্রথম দিকে আসবে না, তখন আপনি বলতে পারেন কাউকে 3 মাস আপনি এই জায়গায় করেন, 9 মাস আপনার ওই জায়গাটা কন্টিনিউ করেন। সামার ভ্যাকেশনে অনেক মানুষ কিন্তু আসতে পারে। এই যে একটা স্কিলস যদি আমরা যদি শেয়ারিং করতে পারি, যেমন আমাদের অনেক ছেলে সন্তান আছে অক্সফোর্ড, কেমব্রিজ সহ অনেক কিন্তু ভালো ভালো পজিশনে আছে এবং ভালো পড়াশোনাতে প্রফেশনে আছে, ওদেরকে যদি আমরা একটা ভালো পরিবেশ দিতে পারি, পাশাপাশি আমাদের একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট থাকতে হবে। আমাদের যুক্তরাজ্যে আরো দেশে আছে, সেই কাজগুলো কি সরকারের পাশাপাশি আপনারা যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন তারাও করতে পারেন, তারা বোঝাতে পারেন সচেতনতা? মেইনলি তো যারা গভর্নমেন্ট থাকেন তারা করবেন, পাশাপাশি এই যে ভাই যেটা বললেন, এই যে আমাদের অন্যান্য দল যেগুলো আছে তারা একটা কমিউনাল ও সোশ্যাল কন্ট্রাক্ট থাকতে হবে। সব কিছু তো আইন দিয়ে হবে না, কিছু আইন থাকতে হবে, পাশাপাশি সেটা সোশ্যাল কন্ট্রাক্ট থাকতে হবে। দেখেন ডেমোক্রেসি কিন্তু শুধুমাত্র আইন দিয়ে হয় না। হ্যাঁ, মোটা দাগে যেগুলো আমরা ল অ্যান্ড অর্ডার, আমাদের যেগুলো ক্রাইম হবে তার একটি তা বন্ধ করার জন্য আইন থাকবে, কিন্তু এটা একটা সভ্যতা ভব্যতা, এটা হচ্ছে আমাদের একটা, বিকজ এটা বলতে হবে যে লিভ অ্যান্ড লেট লিভ, এটা থেকে আপনিও লাভবান হবেন, আমিও হব। আমার মনে হয় এখানে এই ক্যাম্পেইনটা জারি রাখতে হবে। আজকে সেই ক্যাম্পেইন আপনাদের, আমি বারবার না আমরা তো বলতেছি, আমরা তো করতে যাবো ভালো কথা বলে, এটা পরিবেশের উপর ডিপেন্ড করে। আপনি যদি পরিবেশটা এখানে ভালো রাখেন, এর ইম্প্যাক্ট কিন্তু বাইরে পড়ে। তখন দেখেন যদি এখানে 2000 লোক প্রফেশনাল যদি এই দেশে আসে, তা শেয়ারিং অবস্থা কাজ করতে পারে। অনেক আমি দেখছি যুক্তরাজ্যে অনেক ইন্ডিয়ান মানে ইংলিশ ব্রিটিশ ওরা সার্জন, ক্যান্সার সার্জন, বিভিন্ন হার্ট অপারেশনের বড় বড় ডাক্তার, ওরা কিন্তু ইন্ডিয়াতে 2 সপ্তাহ যায়। 2 সপ্তাহ ওদের আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করা থেকে 3 মাস আগ থেকে, কিছু পেশেন্ট যেগুলো এমার্জেন্সি না, তখন ওরা কিন্তু 2 সপ্তাহ এসে অনেকগুলো কাজ করে আবার চলে যায়। ইভেন এডুকেশনের ক্ষেত্রে বড় বড় প্রফেসর, ওরা সামার ভ্যাকেশনে মনে করলো 2 মাস বা 1 মাস আমি ইন্ডিয়া ঘুরে আসলাম, 2 মাস আমি বাংলাদেশ ঘুরে আসলাম। ওরা কিন্তু এরকম প্রফেশনালদের অ্যাট্রাক্ট করছে বিদায়ী। আমি যে প্রথম বলছিলাম যে প্রথম দিকে মালয়েশিয়ান তারা কিন্তু বিদেশিদেরকে, মানে বিদেশি তার দেশে প্রবাসী যারা আছে ওদের কিন্তু দেশে ওয়েলকাম করছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অনেক প্রবাসী কয়েকজনকে কাজে লাগাইছে, আমি মনে করি এটাকে আমরা মানে সাধুবাদ জানাই। পরবর্তীতে যারা আসবে এটা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমি বললাম যারা পলিটিক্সে আছেন তাদের ভিতরে একে অন্যের প্রতি সহমর্মিতা থাকতে হবে, কিন্তু আবার অন্যদিকে এখন যদি বলে ফ্যাসিস্টে এখন সুযোগ নেবে কিনা, আমরা যদি সবাই একে অন্যকে সামাজিকভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি যে অন্যায় করছে। দেখেন যুক্তরাজ্যে 450 বাড়ি, এই যে ফ্যাসিস্টের একজন মন্ত্রী ছিল, অবৈধ মন্ত্রী, 450 বাড়ি যুক্তরাজ্যে, সাইফুল ইসলাম নামে একজন, এখন সাইফুজ্জামান চৌধুরী, আরও কিন্তু অনেকে টাকা পাচার করে বিদেশে নিচ্ছে। আমরা কিন্তু ওখানে ক্যাম্পেইন করতেছি যে আমরা যাতে আমাদের দেশের টাকা, এই সরকারের প্রতিটা মানুষ, সরকার না শুধু 20 কোটি মানুষের যে ও গ্রামের টাকা, প্রবাসীদের গ্রামের টাকা যারা আমরা রেমিটেন্স করে দেয়, এই টাকাগুলো বিদেশে যাতে নিয়ে ওরা লাক্সারি লাইফ লিড করতে না পারে। ওদের হাতে টাকা আছে, এটা কিন্তু শুধুমাত্র মুখ দিয়ে সামাজিকভাবে করতে পারবে না। এই কাজগুলোতে আপনারা ওইখানকার আইন অনুসারে করতে পারেন, অথবা ওখানে আইনে কি করা যায় যারা এই টাকা পাচার করে? গভর্নমেন্ট করতেছেন, এটা কিন্তু আসলে একেবারে স্টেট ফরওয়ার্ড। নাম জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকবার ভিজিট করছেন, অর্থ উপদেষ্টা উনিও ভিজিট করছেন, এগুলো নিয়ে উনি ফাইন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান এবং বিভিন্ন পত্রিকা কিন্তু এগুলো ফলো করে বের হয়েছে। গত 2 সপ্তাহ আগে একটা ফাইন্যান্সিয়াল টাইমসে ওদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ওদের টাকা পাচারের ব্যাপারে অনেক নিউজ আসছে। এগুলোর ব্যাপারে আমরা করবো বলতেছি। এখানে প্রথমত 2-3টা থাকে। একটা হচ্ছে এখানকার যারা গভর্নমেন্ট থাকবেন ওনারা ইনিশিয়েটিভ নেবেন, প্রয়োজনীয় ল সংস্কার করবেন, পাশাপাশি ওখানে যারা আছেন আমাদের একই প্রতি সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে কেউ অবৈধভাবে টাকা পাচার করে ওখানে একটা লাক্সারি লাইফ লিড করতে না পারে। একটার সাথে একটা লিঙ্ক রাখতে হবে। আমি এই জিনিসটা আবার বলবো যে প্রবাসীদেরকে আমরা কাজে লাগাই, ওদের যে ভালো দিকটা, আমি বলবো না মন্দটা। এখানে রেমিটেন্স আসবে, এখান থেকে অনেক স্কিল ওয়ার্কাররা আমাদের বিষয় নাই পায়, কিন্তু ঠিকই বলছেন আমরা যে টাকা ইনকাম করে আমাদের শ্রমজীবী ভাই বোনেরা এরা কিন্তু অন্যদের চেয়ে অনেক কম,
অনেক কম। এটা কিন্তু আমাদের রিজার্ভের পরিমাণ এখন 4 থেকে 5 গুণ বাড়তো যদি একটা স্কিল ডেভেলপমেন্ট আমরা প্রসেসটাকে ডেভেলপ করতে পারি। ওরা স্কিল নিয়ে যদি বাইরে যায়, আবার ওখানকার যারা বর্ণেন বট্টাপ আমাদের হেরিটেন্স ওরা কিন্তু আসে, যদি দুইটা এই এক্সচেঞ্জের মাধ্যমে আমরা অনেক বাংলাদেশটাকে আরো ভবিষ্যতে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলি, নতুন ডেমোক্রেসি ধন্যবাদ, আমরা উদয় বলি, এতে আমরা শরীক হতে পারি। ডক্টর জহিরুল আলম, আপনার কাছে জাস্ট একদম 30 সেকেন্ডে জানতে চাচ্ছি, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা হচ্ছিল, এটাকে কিভাবে দেখছেন? একদম 30 সেকেন্ডে শেষ করুন, আমরা শেষ। না, এটা একটু ওয়েলকামিং, কারণ ওনারা অনেক দীর্ঘদিন ধরে ওনারা এই দাবিটা করে আসছেন এবং তারা অনেকে ভোট দিতে পারেন না, আর ভোটই তো নাই দেশে, ভোট ছিল না। তো সুতরাং যদি একটা ভালো ভোটের ব্যবস্থা হয়, সেই ভোটে তারা অংশ নিতে চায় এবং তারা যেহেতু অবদান রাখছে, বিশালভাবে দেশে অবদান রাখছে, সুতরাং দেশ গঠনে, সরকার গঠনে, রাষ্ট্র গঠনে এবং জনপ্রতিনিধিত্ব নির্বাচনে তাদের যে অংশগ্রহণ দেওয়া, তার স্টেক দেওয়া, এটা এক ধরনের রেকগনিশন, সেটা তাদেরকে প্রতি একটা সম্মান। জি, ধন্যবাদ জহিরুল আলম। আমি 10 সেকেন্ড রাজনীতি বলবো, ডুয়াল সিটিজেন। আমি আজকে আপনার সবার মাধ্যমে প্রথমে ধন্যবাদ জানাই, আপনি প্রবাসী দিনে কথা বলেন। ডুয়াল সিটিজেনের ব্যাপারটা, যাতে একটা সিটিজেন যখন আপনি বাংলাদেশে দিবেন, ডুয়াল সিটিজেন হওয়ার পরে বাংলাদেশের নাগরিক যারা সবাই সব ধরনের অধিকার ভোগ করতে পারে, রাইট ভোগ করতে পারে, প্রবাসীরা যাতে নাগরিক হিসেবে, প্রবাসীদের যখন ডুয়াল সিটিজেনশিপ দেওয়ার পরে তারাও যাতে সমান অধিকার ভোগ করতে পারে, এই আহ্বান জানাবো। জি, ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান এবং জহিরুল আলম দুজনকে অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথির আলোচনা আমরা শুনলাম। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠান থেকেও প্রবাসে যারা রাজনীতি করছেন, বিশেষ করে উন্নত বিশ্বে, সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই দেশে বাংলাদেশের রাজনীতি আপনারা করছেন, সবই ঠিক আছে, তবে সেটি যেন বাংলাদেশের জন্য কল্যাণকর হয়, বাংলাদেশের জন্য উপকারী হয়, সেই বার্তাটি দিয়ে আজ আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।